রাজা রানীকে দেখে সব কথা জানালেন। রানীমা খুব আনন্দে আত্মহারা যে এতদিন আমি নিঃসন্তান ছিলাম, আমার সন্তান হবে। মাগো রাজবাড়িতে শুধু আনন্দের ধারা বহে চলেছে, সবাই আনন্দ করে কিন্তু একজন হিংসায় জ্বলে মরে। সে কে গো মা? সে হলো রাজার মন্ত্রী, নাম তার ধৃষ্ট বুদ্ধি। রাজা তিনি বিধান অনুসারে একটি পুত্রষ্ঠী যজ্ঞ করলেন। পুত্রষ্ঠী যজ্ঞ করার ফলে রানীমার গর্ভ সঞ্চার হল, অর্থাৎ রানীমা হলেন গর্ভবতী। রাজা মন্ত্রী ধৃষ্ট বুদ্ধির মনে প্রচুর লোভ জন্মালো যে রাজার না আছে দাদা, আর না আছে ভাই, রাজার নিজের বলতে কেউ নেই। আর ওই রাজার ওই যদি সন্তান হয়, ওই সন্তানই তো এই রাজ্যের সবকিছু দায়িত্ব ওই সন্তানই ভোগ করবে। কিন্তু না না, এমন কাজ আমি কিছুতেই করতে দিতে পারি না। এই বলে মাগো রাজার এক দাসীকে ডাকছে, দাসী ও দাসী, এদিকে এসো তো দাসী, এদিকে এসো। দাসী এগিয়ে এসে বলছে, বলুন মন্ত্রী মহাশয়। দাসী, তুমি প্রতিনিয়ত রাজাকে খাবার পরিবেশন করো না দাসী? মানে মাগো বুঝতে পারছে রাজরাজাদের ব্যাপার তো, তাই আলাদা আলাদা কর্মচারী। দাসী, তুমি তো প্রতিনিয়ত রাজাকে খাবার পরিবেশন করো। মন্ত্রী মহাশয়, রাজাকে খাবার পরিবেশন করতে গিয়ে কি কোনো কিছু ভুল ত্রুটি হয়েছে? আরে না না দাসী, তুমি ভুল করোনি দাসী। তবে দাসী আমি তোমাকে একটি কাজ দেব, ওই কাজটি তোমাকে করতে হবে। আরে দাসী, ওই কাজটি যেন আমি আর তুমি না ছাড়া অন্য কেউ না জানে। কি কাজ রে বাবা? এমন কি কাজ যে আমি আর মন্ত্রী মহাশয় ছাড়া জানো না আর অন্য কেউ না জানে? দাসী, তুমি হাতটা বাড়িয়ে দাও দেখি দাসী। যেই না মাগো দাসী হাতটা বাড়িয়ে দিয়েছে, দাসীর হাতে একটি দ্রব্য দিল। দাসী, তুমি এই দ্রব্যটি নিয়ে যাবে দাসী, নিয়ে গিয়ে রাজার খাবারে একটু একটু করে তুমি মিশিয়ে দেবে দাসী। ও এই কাজ, এ আবার কোনো ব্যাপার নাকি? আমি পারবো তো, আমি পারবো। কিন্তু মন্ত্রী মহাশয়, তুমি যে এই দ্রব্যটি আমাকে দিলে, এই দ্রব্যটি কি? কি মা দাসী প্রশ্ন না করে কি আর থাকতে পারে? দাসী বলছে, দ্রব্যটি এমন কি যে রাজার খাবারে একটু একটু করে মিশিয়ে দিতে হবে। দাসী, ওটা হলো পরকূট। আর পরকূট কথার অর্থ হলো বিষ। যেই না মাগো বলেছে ওটি বিষ, সঙ্গে সঙ্গে দাসী হাত থেকে দ্রব্যটি ছুঁড়ে ফেলে দিল। না তুমি অমন করে বলো না, তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো না, বলো না, তুমি অমন করে বলো না মন্ত্রী মহাশয়। আমি যে একজনের দেবতা তুল্য রাজাকে বিষ খাইয়ে মারতে পারবো না, আমি যে একজন ভগবানের মতো রাজাকে বিষ খাইয়ে মারতে পারবো না। দাসী, তুমি যদি ওই কাজটি করো তো ভালো দাসী, না হলে
অপবাদ দিয়ে এই রাজবাড়ি থেকে বের করে দেব। তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে রাজবাড়ি থেকে বহিষ্কার করে দেব। আর তখনই তুমি কোথায় যাবে দাসী? বলো দাসী, বলো। তুমি তখনও তোমার সন্তানদের মুখে অন্নটুকু তুলে দিতে পারবে না। তখনই তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। কি হলো দাসী, বলো। চুপ করে থেকো না দাসী, বলো। বলো না ও গোদা আর তখন ছিলেন মাগো রানীমা গর্ভবতী। তাই তাকে আলাদা একটি কুঠিরে নির্মাণ করে সেখানে রেখে এসেছিল। আর সেই বিষ খাবার খেতে খেতে রাজার শরীর আস্তে আস্তে জরা জীর্ণ। রাজার রাজকর্ম পরিচালনা করতে পারছে না, নিজের কথা বলার ক্ষমতাটুকুই হারিয়ে ফেলেছে। আর সেই দাসী ছুটতে ছুটতে চলেছে রানীমার কাছে। রানীমা, রানীমা, ওগো রানীমা, বাহিরে আসুন রানীমা। ওগো রানীমা, বাহিরে আসুন। একবার বাহিরে রানীমা বাহিরে এসে বলছে, দাসী কি হয়েছে দাসী? তুমি এমন ভাবে ছুটতে ছুটতে আসছো দাসী? বলো না দাসী, বলো না, আমার মহারাজ ভালো আছে তো? রানীমা, মহারাজের যে বড় বিপদ রানীমা। চলুন রানীমা, শীঘ্রই করে দেখবে। চলুন রানীমা, মহারাজের যে বড় বিপদ। এই বলে মাগো রানীমা আমার ছুটতে ছুটতে রাজবাড়িতে প্রবেশ করেছে। আর যেই না রাজবাড়িতে প্রবেশ করেছে, যেই না দরজাখানা খুলেছে, চারিদিকে নিঃসতর্ক গিয়ে স্বামীর মৃতদেহটা জড়িয়ে ধরে বলছে, স্বামী, ও স্বামী গো, একবার তুমি কথা বলো, একবার তুমি কথা বলো, ও স্বামী গো,
স্বামী স্বামী গো তুমি যে দেখো স্বামী, আমি তোমার সুশীলা ভগবানের এই চরণে পড়ে কাচ্ছি কোথায় আমার। এতদিন ধরে তুমি আমাকে নিঃসন্তান করে রেখেছিলে, তুমি আমাকে সন্তানে দাওনি, আর আজ যখন আমার সন্তানকে দিলে আমার স্বামীটাকে নিলে। এই কি তোমার লীলা বলো না দয়া? এই কি তোমার লীলা প্রভু? এই কি তোমার আজকে যারা জীবনে স্বামীকে হারিয়েছে তারাই জানে যে কত জীবনে চলতে গেলে কত কষ্ট। আজকে রাজরানী সুশীলা বহর উত্তর কিরণে পথে বাহির হয়ে গেলে
একে কুড়ে ঘরেরই সম্মুখে গিয়ে ডাকছে, কেউ আছো? দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখা আর মাগো, সেই কুড়ে ঘরেরই সম্মুখে থেকে একটি বৃদ্ধা লাঠি ঠুকে ঠুকে কাছে এসে বলছে, বলো কে তুমি? বলো, কেন তুমি এমন ভাবে চিৎকার করতে করতে আমাকে ডাকছো? আমি আমি ওই রাজবাড়ির সুশীলা। আমাকে একটু থাকার জায়গা দেবে? আমি যে আজকে বড় ভিখারিনী, পাগলিনী, আমাকে একটু থাকার জায়গা দিন না। আজকে আমি রাজরানী সুশীলা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। রাজরানী সুশীলা ভিখারিণী, গিরিধারী তোমার লাগে গো, গিরিধারী তোমার লাগে। এ জীবনে মীরা পাগলিনী, কেহ বলে মীরা কলঙ্কিনী। আজকে আমি পাগলিনী। মীরা কহে প্রভু গিরিধারী, মীরা কহে প্রভু গিরিধারী, কত বলির তাই বল, হরি বল, হরি বল, হরি বল। লোকে বলে মীরা পাগলিনী, কেহ বলে মীরা কলঙ্কিনী। আজকে আমি কলঙ্কিনী। মীরা কহে প্রভু গিরিধারী, মীরা কহে প্রভু গিরিধারী, কত পানি তামাগো, রাজরানী সুশীলা ওই বৃদ্ধার কাছে আশ্রয় নিলেন। আর ওই বৃদ্ধা ছিল ওই রাজবাড়ির ধাত্রী মাতা। ধাত্রী মাতা শব্দের অর্থ হলো ধাই মা। দেখতে দেখতে 10 মাস 10 দিন অন্তে সুশীলার একটি পুত্র সন্তান হলো। সেই ছোট্ট কোলের সন্তানটিকে নিয়ে বলছে, ওরে খোকা, ওরে খোকা,
ওই যে দূরে রাজবাড়িটা আছে না বাবা, হ্যাঁ হ্যাঁ ওই রাজবাড়িতে তুই কখনো যাবি না। না 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 না। ওরা তোর বাবাকে বেশি খাইয়ে মেরেছে। ওরা যদি জানতে পারে তুই তার সন্তান, না না। তোকেও যে বেশি দিয়ে মারবে বাবা। তুই ওই রাজবাড়িতে কখনো যাবি না। না 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 না। আর আজ থেকে তোর নাম রাখলাম আমি চন্দ্রহংস। না না না। এই বলে মাগো রাজরানী সুশীলা সেই ছোট্ট সন্তানটিকে রেখে গেল ওই ধাত্রী মায়ের কাছে। রাজরানী সুশীলা স্বামীর শোক না সইতে পেরে আত্মহত্যা করলেন। রাজরানী সুশীলা প্রাণ ত্যাগ করলেন। আজকে পিতৃহারা চন্দ্র হয়ে গেল মাতৃহারা। এই জীবনে তার নিজের বলতে কেউ নেই। জন্মের আগে হারিয়েছে তার বাবাকে, আর জন্ম নেওয়ার পর হারিয়েছে তার মাকে। আর সে তো হয়েছে মাগো কৃষ্ণ ভক্ত। সে দিবানিশি কৃষ্ণ নাম গায়, হরি নাম গায়। আর আজ যেহেতু রসনায় বসে বসে কৃষ্ণ নাম গাইছে, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল।